চলছে। আপনি দেখেন, একটু টেস্ট করেন। এই ভাই, তো হচ্ছে না, ফ্লাইট শু তো হচ্ছে না, দেখেন। হ্যাঁ, ফ্লাইট কি হচ্ছে? কোন গ্রুপে জানি বলছেন? 7th সেমিস্টার ইলেকট্রিক্যাল টেকনোলজি। এটা আবার কি দিলেন? কোন সিস্টেমে দিলেন আবার এটা? ওটা তো থেকে দেন নাই, শেয়ার স্ক্রিনে মারেন নাই তো। শেয়ার স্ক্রিনেই তো দিছি। এটা তো কিছু করতে হবে না। হ্যাঁ, আপনি আপনার স্লাইডে চেঞ্জ করেন এইভাবে। এখানে চেঞ্জ হবে কেন? এখানে চেঞ্জ আমার স্লাইডেই হবে না। এখানে চেঞ্জ করলে আপনি স্লাইডে যাবে। এখানে চেঞ্জ করলে এইভাবে না দিয়ে আপনি ম্যানুয়ালি দেন। এই যে এইভাবে চেঞ্জ করবেন। 1 নাম্বার গেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে হবে। বুঝছি আর কি। ওইটা অ্যানিমেশন তো হচ্ছে না।
ঠিক আছে, বুঝছি এখন। সালাম আলাইকুম। অ্যানিমেশন হবে না। হ্যাঁ হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আসলে ওই একটু প্রবলেম হয়েছে আমাদের এই স্লাইড স্ক্রিন শেয়ারিং নিয়ে। আসলে এখনো আসলে আমি যেভাবে চাচ্ছিলাম সেইভাবে হচ্ছে না। তবে আজকে যেহেতু তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, অতএব আমরা ক্লাসটা আজকে শুরু করতে চাই আর কি। আমরা এস্টিমেশন 1। আমি খুবই দুঃখিত যে আসলে তোমাদের এই ক্লাস আসলে ঠিকমতো সময়ে আমরা করতে পারি নাই। আমি প্রথমে মনে করছিলাম যে আসলে শেয়ারিং হচ্ছে আর কি। এখন কথা শোনা যাচ্ছে কিনা সেটা ঠিক আমি বুঝতে পারতেছি না। যে তোমরা একটু করো, শুরু করো লেখছে অনেকেই। তো তোমরা একটু কমেন্ট করো যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে অনেকেই বলছো। হ্যাঁ, সেটা একটু কমেন্ট করো তোমরা যে হচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে, এখন আমার কথা শুনতে পাচ্ছ কিনা। শাহরিয়ার, স্ক্রিন তো দেখা যায়, কথা শোনা যায় কি? হ্যাঁ হ্যাঁ, জানাও তুমি ওই যে কমান্ডে জানালে হবে গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই যে করতেছি। যদিও ওই আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না, কিন্তু তারপরেও দেখো হয় কিনা আর কি। যে করতেছে, জানাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে মানে স্লাইড শো যেটা সেটা দিতে পারতেছি না আর কি। এইভাবেই নিয়ে আজকের মতো, ঠিক আছে। পরবর্তীতে এটা করে হ্যাঁ, স্লাইড শোটা হচ্ছে না আর কি। জাস্ট ওই স্লাইডগুলো পরিবর্তন করে করে ম্যানুয়ালি পরিবর্তন করে ওইভাবেই করি আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আসলে হলো দুঃখিত আমি এখন আজকে আমরা ওই যেহেতু আমাদের একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা স্লাইড যে শো প্রেজেন্টেশন গুলো যেভাবে আমরা স্লাইড শো করি সেভাবে দিলে বোধহয় দেখা যাচ্ছে না তোমাদের সম্ভবত। তো এটা একটা প্রবলেম আর কি। আমরা আবার একটু ট্রাই করে দেখি যে হচ্ছে কিনা। শোনা যায়, শোনা যায়। এখন এখন স্লাইড দেখতে পাচ্ছ কিনা সেটা একটু লেখো তোমরা। এখন স্লাইড দেখতে না পাইলে আমি জাস্ট ওই স্লাইড পরিবর্তন করে করে দেখাবো, স্লাইড শো না করি। প্লিজ কমেন্ট। শোনা যায় সেটা বুঝতে পারছি, মানে এখন স্লাইডে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা।
ধন্যবাদ। সম্ভবত এখন আর দেখা যাচ্ছে, কিন্তু আমাদের আসলে সরি, এই যে অত্যন্ত দুঃখিত। তো আমরা ক্লাসটা শুরু করি আর কি। এখন ওই ইলেকট্রিক জেনারেটর বা অল্টারনেটর নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। আমি এই ক্লাসটা আসলে অর্ধেকেরও বেশি শেষ করে ফেলছিলাম, তারপরে বুঝতে পারলাম যে তোমরা আসলে দেখতে পাচ্ছ না বা শুনতে পাচ্ছ না। তো এখন মনে হয় যে তোমাদের কমান্ড থেকে বোঝা যায় যে হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করি, একটু মনোযোগ দাও, বেশি সময় নেব না, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট সময়। যে ইলেকট্রিক্যাল মেশিন হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, এটা তোমরা জানো যে আসলে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, সেটাকে আমরা কি বলি, জেনারেটর। আর অল্টারনেটরের বিষয়টা হলো যে আসলে বৃহৎ পরিসরে এটাকে অল্টারনেটর আমরা বলে থাকি। আর অল্টারনেটরকে আমরা অনেক সময় সিনক্রোনাস জেনারেটর হিসেবে, সিনক্রোনাস জেনারেটর অবলিক অল্টারনেটর আর কনস্ট্যান্ট স্পিড জেনারেটর, এখানে আসলে স্থির থাকে, আসলে তোমাদের এই গতিটা স্থির থাকে। এই জেনারেটর তোমার a generator works which is the principle of the electromagnetic induction, and it states that whenever a conductor moves, a magnetic field and an EMF gets induced within the conductor. This phenomenon is called generator. তো আমরা এখানে জাস্ট একটু করি যে আমরা জেনারেটরটা হলো কি, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপরে কাজ করে, এবং এইটা কন্ডাক্টর হয় মুভ করে অথবা ম্যাগনেটিক মুভ করে। এখানে আসলে অল্টারনেটরের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে তোমাদের, সেটা হলো যে এই অল্টারনেটরের ক্ষেত্রে তোমার এই যে কোনো প্রাইম মুভারের সাহায্যে আসলে এই ম্যাগনেটিক ফিল্ডকে আসলে ঘোরানোর ব্যবস্থা করা হয়, এবং এখানে স্থির আর্মেচারের মধ্যে পুল স্থাপন করে। এই পুলকে যখন কাট করে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তখন সেখানে আসলে ইএমএফ উৎপন্ন হয়। আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, জেনারেটরের কার্যনীতি বলবো। জেনারেটরের মধ্যে আমরা যদি এখানে একটা ব্লক ডায়াগ্রামের সাথে দেখতে চাই, ইনপুট হিসাবে কি, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির থেকে কি হয়, এইখানে আমরা রুটর ঘুরাইয়া ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করি। সেই ম্যাগনেটিক ফ্লাক্স আপনার যখন আর্মেচার ওয়াইন্ডিংকে কাট করে, তখন সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হয়, এবং আউটপুটে আমরা কি পাই, ইলেকট্রিক্যাল এনার্জি পাই। এইটাই হলো আমাদের কথা। এরপরে আমরা আসি হল যে কার্যনীতি বা জেনারেটরের যে কার্যনীতি, সেটা আমরা একটু দেখি। এখন এখানে কার্যনীতি কি, আমরা সেটা একটু যদি করতে চাই, তাহলে এই জেনারেটর বেসিক্যালি কনসিস্টস অফ স্টেটর এবং রোটর। সেটা আসলে কি কি অংশ নিয়ে গঠিত, সেটা আমরা যদি দেখি, তাহলে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হলো স্টেটর আর একটা হলো রোটর। মেকানিক্যাল এনার্জি ইজ প্রোভাইডেড টু দ্য রোটর and by means of a prime mover. Turbines are of different types of turbine, water turbine, wind turbine, এগুলা বিভিন্ন অল্টারনেটরের ক্ষেত্রে, বড় বড় অল্টারনেটরের ক্ষেত্রে আসলে ব্যবহার হয়ে থাকে। এখন এখানে আমাদের যে বিষয়টা করতে হবে, যে এই যে এবং ছোট জেনারেটর যেগুলো শুধু আইসি ইঞ্জিন থাকে, সেগুলো আমরা যদি করি, তাহলে আমরা এখানে বলবো যে হাউ জেনারেটর ওয়ার্কস। এসি জেনারেটর which is convert mechanical energy into alternating energy by AC electricity. Most of the alternator use the rotating magnetic field with a stationary armature. এখানে আমরা অবশ্য 4.2-তে আসছি, সরি 4.1.1 লিখে ফেলছি আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের আমার কথা শুনতে পাচ্ছ সম্ভবত। আবার আমাদের সেই
আমি ইয়ে স্ক্রলিং হচ্ছে না সম্ভবত আমাদের স্লাইড শোতে, তাহলে আমরা ওয়ান ওয়ান স্লাইড জাস্ট পরিবর্তন করে করে দেখি আর কি। ঠিক আছে, আমরা এখন বেসিক্যালি এটা স্টার্টার এবং রোটর নিয়ে গঠিত হয়ে থাকে। মেকানিক্যাল এনার্জি থেকে আমরা ই করি, এখন টারবাইনের সাহায্যে রোটরকে ঘোরানো হয়। এখন আমরা যেটা বলতেছিলাম যে কিভাবে এসি জেনারেটর কাজ করে সেটা আর কি। কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু অল্টারনেটিং কারেন্ট। মোস্ট অফ দ্য অল্টারনেটর আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উইথ স্টেশনারি আর্মেচার, এবং স্থির আর্মেচারের মধ্যে এইখানে আমরা অল্টারনেটরের ক্ষেত্রে বা এসি জেনারেটরের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আসলে আমরা কি করে থাকি যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করি এবং তোমার স্থির আর্মেচার ব্যবহার করি। ডিসি জেনারেটরের ক্ষেত্রে আসলে ডিসি আমরা পাই, আসলে ভিতরে আসলে কনভার্স মেকানিক্যাল এনার্জি ইনটু ডাইরেক্ট ইলেকট্রিসিটি আসলে বাস্তবে হলো এখানেও এসি উৎপন্ন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে এসি জেনারেটর বলি আর ডিসি জেনারেটরই বলি, এটা আসলে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী কাজ করে। তাহলে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল কি জিনিস আমরা সেটা যদি একটু দেখতে চাই, তাহলে বলতে পারি যে এইখানে তোমার যখনই এখানে ইলেকট্রোম্যাগনেটিক হয় ইএমএফ উৎপন্ন হয়, তখন এখানে কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স যখন লিঙ্কেজ হয় এবং এটা যদি একটা সময়ের সাথে পরিবর্তন হয়, তখনই তোমার এই ইএমএফ উৎপন্ন হয়ে থাকে। এখন এই ফ্লাক্স লিঙ্কেজটা কি, আমরা ফ্লাক্স লিঙ্কেজের যে বিষয়টা আমরা এখানে দেখি যে কি পরিমাণ উৎপন্ন হবে সেটা হলো নির্ভর করে প্রপোর্শনাল টু দ্য রেট অফ ফ্লাক্স ইজ চেঞ্জ, অর্থাৎ কি পরিমাণ পরিবর্তন হবে, পরিবর্তনের হার। পরিবর্তন যদি বেশি হয় তাহলে ইএমএফ বেশি হবে, পরিবর্তন কম হইলে ইএমএফ কম হবে। এইটাই হলো বিষয়। আমরা এখন যদি আমরা করতে চাই, দেখতে চাই যে প্রিন্সিপাল অফ দ্য অল্টারনেটর, এখানে আমাদের So working of this machine is similar to that the AC generator. এইখানে আমরা একটা দেখাইছি যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড দেখাইছি, তো তোমার পুল দেখাইছি আর কি, নর্থ পুল এবং সাউথ পুল। তার মাঝখানে আমরা যে একটা কয়েলের একটা প্যাসের একটা আমরা দেখিয়ে এখানে আমরা করছি। এখন এখান থেকে আমরা যদি করতে চাই, দেখতে চাই যে এখান থেকে কিভাবে উৎপন্ন হয়। তাহলে
আমাদের এইখানে যে এসি জেনারেটরের এইখানে আমাদের কি হবে, এইখানে ফিল্ডটা যদি এই দুইটা পুলের মাঝখানে ঘুরে, তাহলে এইখানে এই ঘুরন্ত ফিল্ড ম্যাগনেটিক পুলকে যখন তোমার করবে, ক্রস করবে, তখন এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। যে বিদ্যুৎ আমরা স্লিপ রিংয়ে এবং ব্রাশের সাহায্যে এটা আউটপুটে নিয়ে আসবো এসি হিসেবে আমরা নিয়ে আসবো এসি জেনারেটরের। এইটাই হলো তোমার অংশ, যে স্লিপ রিং এবং ব্রাশের সাহায্যে। এখন আমরা যদি দেখতে চাই যে যে কিভাবে আমাদের এটাই হবে, যে ওয়াটার আর্মেচার ওয়াইন্ডিং ইজ কালেকশন অফ যে আর্মেচার ওয়াইন্ডিংটা, যদি আমরা আর্মেচার ওয়াইন্ডিং কয়েল যদি এটা আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে স্থাপন করি, বা ম্যাগনেটিক ফিল্ডকে যদি মধ্যে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করি, দি কয়েল হুয়েন রোটেটেড দ্য ম্যাগনেটিক ফিল্ড বাই এ প্রাইম মুভার, যখন ম্যাগনেটিক ফিল্ডের কয়েল একটা প্রাইম মুভারের সাহায্যে ঘুরাই আর কি। ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা কি করি, ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আর্মেচার কয়েলের মধ্যে ঘুরাই, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, ওই যখন আর্মেচার কয়েলকে কাট করবে, তখন এখানে তোমার ওই ইএমএফ ইন্ডিউসড হবে। এই ইন্ডিউসড ইএমএফ এর টা হবে হলো তোমার ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী এটা হবে। তাহলে আমরা এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে আর্মেচার ওয়াইন্ডিং যেটা তোমার ইয়ের মধ্যে স্থাপন করা থাকে, তার সেখানে যদি মাঝখানে যদি আর তোমার ফিল্ড কয়েলকে ঘোরানো হয়, তাহলে সেখানে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী সেখানে কি করবে, কাজ করবে। এবং এই যে এখানে যে কারেন্টটা উৎপন্ন হবে, এই ইএমএফ ইন্ডিউসড হবে এবং তার ফলে কারেন্ট প্রবাহিত হবে এই আর্মেচার ওয়াইন্ডিংয়ে, সেই কারেন্টের দিকটা হবে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী। তা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা কি জিনিস? ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা হলো তোমার তো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা হলো তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা, তর্জনী এবং মধ্যমা যদি পরস্পর সমকোণে স্থাপন করি, তাহলে বৃদ্ধাঙ্গুলি যদি ঘূর্ণনের দিক নির্দেশ করে, তাহলে তর্জনী হবে হলো তোমার ফ্লাক্সের দিক আর এন প্রবাহের ডিরেকশন। এখানে বিষয়টা হলো যে ওই যে আমরা চিত্রের মধ্যে যেটা দেখলাম, যে এই কয়েলটা যখন ঘুরবে, পুলকে যখন ক্রস করবে, যখন এটা হরিজেন্টাল অ্যাক্সিসে থাকবে, অর্থাৎ পুলের সাথে আর যখনই হবে, তখন এখানে কিন্তু আসলে ইনডিউসড ইএমএফ এর পরিমাণটা হবে 0। আবার যখন একটু সরে যাবে, তখনই কিন্তু এটা ইএমএফ এর পরিমাণটা বাড়বে। এইভাবে যদি
এই তোমার পুলের সাথে, আর্মেচার পুলের সাথে যদি এখানে যদি এই ম্যাগনেটিক ফিল্ড এর কয়েল পারপেন্ডিকুলারে থাকে, তখন কিন্তু সর্বোচ্চ ফ্লাক্সটা পাওয়া যাবে। এবং এইখানে যে কয়েলের যে ঘূর্ণনটা, চেঞ্জেসটা কন্টিনিউয়াস হইতে থাকবে, এবং এইটা যদি আমরা দেখতে চাই তাহলে গ্যালভানোমিটারের মাধ্যমে এটা আমরা দেখতে পারবো। এবং এইখানে আমরা কি করব, এইখানে যে পাওয়ারটা উৎপন্ন হবে এটা তোমার স্লিক মেজারিং এবং ব্রাশের সাহায্যে আমরা কি করতে পারবো, এই এটা আউটপুটে করতে পারবো, প্রেরণ করতে পারবো। এখন আসি আমরা এই ডিসি জেনারেটর আর এই অল্টারনেটরের মধ্যে যে সেটা আমরা একটু কম্পারিজন স্টাডিটা আমরা একটু দেখে আসি। সেটা হলো যে স্টেটর হিসাবে স্থির অংশ যেটা, আসলে স্টেটর এবং রুটর, স্টেটর স্থির আর রুটর হলো রুটেড বা ঘূর্ণনকারী যন্ত্র, ঘূর্ণনকারী পার্টস বলতে পারো এখানে জেনারেটরের ক্ষেত্রে। তা অল্টারনেটরের ক্ষেত্রে তোমার আর্মেচার ওয়াইন্ডিংটা স্থির থাকে আর ফিল্ড ওয়াইন্ডিংটা ঘুরতে থাকে, ঠিক আছে, রুটর হয় এখানে। আর যেখানে স্টেটর আর্মেচার ওয়াইন্ডিং অল্টারনেটরে, আর ডিসি জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিং হলো সেটাখানে স্টেটর। আর যেখানে রুটর ফিল্ড ওয়াইন্ডিং অল্টারনেটরের ক্ষেত্রে, আর ডিসি জেনারেটরের ক্ষেত্রে আর্মেচারটা হলো তোমার রুটর হিসেবে কাজ করে। কমিউটেটর হলো তোমার আসলে অল্টারনেটরের মধ্যে থাকে না, এটা এখানে স্লিপ রিং থাকে, কমিউটেটর অ্যাবসেন্স আর স্লিপ রিং প্রেজেন্স। আর ডিসি জেনারেটরের ক্ষেত্রে কিন্তু তোমার এই কমিউটেটর থাকে কিন্তু স্লিপ রিং থাকে না। এই হলো বিষয়। এরপরে আসি আমরা হলো যে সেটা হলো যে অল্টারনেটর বা ডিসি জেনারেটর, স্টেটর তোমার আউটপুট টার্মিনালস প্রডিউসড ইনডিউসড ইএমএফ, ঠিক আছে। এখানে তোমার আউটপুট ইনডিউসড ইএমএফ। আর হলো ডিসি জেনারেটরের ক্ষেত্রে ফিল্ড সাপ্লাই টু দ্য প্রডিউস ফ্লাক্স। ডিসি জেনারেটরের ক্ষেত্রে এখানে ফিল্ড কি করে প্রডিউস ফ্লাক্স। রুটরের মধ্যে ফিল্ড সাপ্লাই টু দ্য প্রডিউস ফ্লাক্স, রুটর এখানে ফিল্ড অল্টারনেটরের ক্ষেত্রে প্রডিউস ফ্লাক্স রুটর সাপ্লাই করে। আর ডিসি জেনারেটরের ক্ষেত্রে রুটরের কাজ হলো আউটপুট টার্মিনালস প্রডিউস ইনডিউস ইএমএফ। এই হলো বিষয়। এখন আমরা যদি করতে চাই তোমার পরের যে অংশটা, এক্সাইটেশন সম্পর্কে কিছু জানতে চাই, অল্টারনেটরের এক্সাইটেশন বা এক্সাইটার সম্পর্কে একটু জানতে চাই, তাহলে তোমার এখানেই হলো যে এক্সাইটেশনের বিভিন্ন মেথড আছে, সেগুলি আমরা আসলে ডিটেলস আমাদের এই তোমাদের যে কোর্স সেখানে আসলে ওইভাবে নাই, তবে এক্সাইটেশন সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদেরকে আমি দিতে চাই। এখন বেসিক ধারণা হলো যে দি সিস্টেম হুইচ ইজ ইউজড ফর প্রোভাইডিং দ্য নেসেসারি ফিল্ড কারেন্ট টু দ্য রোটর ওয়াইন্ডিং অফ দ্য সিনক্রোনাস মেশিন। এখানে আমরা বলতেছি যে এক্সাইটেশন যেটা তোমার রোটরের ফিল্ড ওয়াইন্ডিংকে এই বুঝতেছি না লেখা একজন, তারপরে লিঙ্কটা পাইতেছি না। হাজিরা লিঙ্ক পাওয়াটা, এখানে হাজিরা দিলে আসলে একটু নেওয়াটা কঠিন হবে, অনেকে এখানে হাজিরা দিয়ে দিচ্ছ আর কি। আসলে বিষয়টা হলো এক্সাইটেশনটা আমি বুঝাবো আর কি। আমার মনে হয় যে অল্টারনেটরের যে কার্যক্রমটা সেটা বুঝতেছ, এবং তোমরা যদি আবার নিজেরা পড়ো তাহলে আরো ভালো বুঝতে পারবে, এটা সমস্যা হবে না। আচ্ছা, তা এখানে এই এক্সাইটেশনটা হলো যে আমরা এই যে যেটা বললাম রোটেটিং ফ্লাক্স, যে রোটর যেটা তোমার
এই ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, যে ফিল্ডটা কাট করার ফলে আমার আর্মেচার ওয়াইন্ডিংয়ে তোমার ইএমএফ উৎপন্ন হয়, ইএমএফ থেকে আমরা কারেন্ট প্রবাহিত হয়। সেইখানে আসলে এক্সাইটেশন দরকার হয়, মানে উত্তেজনা করার প্রয়োজন হয়। সেটা হলো কিসের, এই যে রুটর ফিল্ডকেও করার জন্য আলাদা এক্সাইটেশন সিস্টেম ব্যবহার করা হয়। তো এই যে সিস্টেম করতে ঘোরানোর জন্য যে আলাদা এক্সাইটেশন সিস্টেম যেটা ব্যবহার করা হয়, সেটাকে যে আলাদা যে ডিভাইস ব্যবহার করা বা যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে এক্সাইটেশন সিস্টেম বলা হয়। অন্য কথায় আমরা বলতে পারি যে এক্সাইটেশন সিস্টেম ইজ ডিফাইন্ড হুইচ ইজ ইউজ টু দ্য প্রোডাকশন অফ দ্য ফ্লাক্স বাই পাসিং কারেন্ট ইন দ্য ফিল্ড ওয়াইন্ডিং। আচ্ছা, তাহলে আমরা এক্সাইটেশন সিস্টেমকে এমনভাবে ডিফাইন করতে পারি যেখানে আমাদের এই যে ফ্লাক্স হয়, প্রোডাকশন হয় বা ফ্লাক্স উৎপন্ন হয়, যেখান থেকে আমাদের এই যে ফিল্ড ওয়াইন্ডিংয়ে আমরা করি, সেইটা যে সিস্টেম, এই জিনিসটাই হলো এক্সাইটেশন সিস্টেম। তা এখানে তোমার এই অ্যামাউন্ট অফ দ্য এক্সাইটেশন রিকোয়ার্ড দ্য ডিপেন্ডস অন দ্য লোড কারেন্ট। আসলে কি পরিমাণ এক্সাইটেশন দরকার পড়বে, এটা আসলে অল্টারনেটরের ক্যাপাসিটি অথবা কি পরিমাণ লোড কারেন্ট আমরা সাপ্লাই করতে চাই তার উপরে এক্সাইটেশন সিস্টেমেরও ওরকম ছোট বড় হয়ে থাকে। এক্সাইটেশন সিস্টেম যেমন মোর এক্সাইটেশন ইজ নিডেড ইন দ্য সিস্টেম হোয়েন দ্য লোড কারেন্ট ইজ লেস। যখন বৃহদাকারের কোনো প্ল্যান্ট থাকে সেখানে মোর এক্সাইটেশন প্রয়োজন পড়ে, এবং দেখে বলছে যে গতি সেই ক্ষেত্রে আসলে কম থাকে। বৃহদাকারের ক্ষেত্রে গতি কম থাকে, কিন্তু সেখানে কারেন্ট প্রবাহ বেশি হয় এবং পাওয়ার ফ্যাক্টর সিস্টেম অফ দ্য সিস্টেমটা কি হতে থাকে, ল্যাগিং হতে থাকে। এরপরে আসা হলো যে তোমার যে বিষয়টা, এক্সাইটেশন ইজ মেইনলি ক্লাসিফাইড ইনটু 3 টাইপ। ডিসি এক্সাইটেশন সিস্টেম, আর একটা হলো তোমার এসি এক্সাইটেশন সিস্টেম, আর একটা হলো রোটর এক্সাইটেশন সিস্টেম, আর তোমার এই এসি এক্সাইটেশন সিস্টেম আর রোটর এক্সাইটেশন সিস্টেম এবং ব্রাসলেস এক্সাইটেশন সিস্টেম। তো এই সিস্টেমগুলো স্ট্যাটিক এক্সাইটেশন, একটা স্থির স্ট্যাটিক সিস্টেম। এখন আমরা যদি এই সিস্টেমগুলো ব্যবহার করি তাহলে, এবং এগুলো ডিটেল ডিসক্রিপশনে আমরা যাব না, তবে এক্সাইটেশন সিস্টেম সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তোমাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করি। সরি, আচ্ছা, তাহলে ডিসি এক্সাইটেশন সিস্টেম যেটা, সেটা সম্পর্কে আমরা এখানে একটু ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, গ্রুপের নাম বলছিলাম, পরে বলবো তোমাকে, আমিও ক্লাসে আছি এখন। আচ্ছা, ডিসি এক্সাইটেশন সিস্টেম নিয়ে আমরা একটু করতে চাই। এখানে আমাদের এটা যদি দেখি, এই ডিসি সিস্টেম 2 এক্সাইটার নামে আরেকটা এক্সাইটার থাকে। মূল এক্সাইটারের সাথে আবার পাইলট এক্সাইটারের তোমার একটা যুক্ত থাকে। এবং এই যে এক্সাইটার, এগুলা কিন্তু অ্যাডজাস্টেড থাকে, এবং যে দি এক্সাইটার আউটপুট ইজ অ্যাডজাস্টেড বাই অ্যান অটোমেটিক ভোল্টেজ এভিয়ার বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর বা এভিআর এর সাহায্যে কন্ট্রোলিং দ্য আউটপুট টার্মিনাল ভোল্টেজ অফ দ্য অল্টারনেটর, যেটা তোমার আউটপুট টার্মিনাল অল্টারনেটর আউটপুট টার্মিনাল ভোল্টেজকেও কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। দি কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়
এখানে কারেন্ট ট্রান্সফরমার এটা তোমার এনশিওর করে যে কারেন্ট ট্রান্সফরমার তোমার যেটা তোমার এভিআর এনশিওর লিমিটিং অফ দ্য অল্টারনেটর কারেন্ট ডিউরিং এ ফল্ট। এখানে তোমার ওই যে যখন ফল্ট কোনো আকার সংঘটিত হয় অল্টারনেটরের সাহায্যে তোমার এখানে তোমার এই এভিআরকে সিগন্যাল দিয়ে আসলে এই তোমার এক্সাইটেশন সিস্টেম বন্ধ করে দেয়, যার ফলে তোমার ওই তোমার এখানে ফিল্ডটা তখন এইখানে ব্রেক হয়। আর এই ফিল্ড কয়েল যখন ব্রেক হয়ে যায় তখন কিন্তু আসলে ওই তোমার আর করতে পারে না। এই সিটির সাহায্যে অল্টারনেটরের যে কোনো ফল্ট হলে সেটা যে এভিআর অটোমেটিক ভোল্টেজ যেটা এইটার সাহায্যে তোমার এই ফিল্ড ব্রেকারকে কাট করে, যার ফলে এখানে তোমার এক্সাইটেশন সিস্টেম বন্ধ হয়ে ফিল্ড এক্সাইটেশন সিস্টেম বন্ধ হয়ে যায়, যার ফলে তোমার কিন্তু আসলে টোটাল জেনারেটরটাই তখন বন্ধ হয়ে যায়। এইভাবে তোমার এভিআরটা আসলে মূলত আসলে কাজ করে আর কি। ফিগারটা আমরা এখানে দেখাইছি যে এখানে অল্টারনেটর ফিল্ড দেখেছি, তার সাথে আমাদের এখানে মেল এক্সাইটেটর দেখেছি। এক্সাইটারে আবার তোমার এক্সাইটার ফিল্ড আছে, ঠিক আছে, ফিল্ড ডিসচার্জের সিস্টেম আছে, এবং এই এভিআরের এখানে আমরা কিন্তু আলাদা তোমার এই যে পাইলট এক্সাইটার এখানে এটার সংযোগ দেখানো হয়েছে আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে সরি টু সে দ্যাট অনেক স্ক্রিন শেয়ার নিয়ে প্রবলেম হওয়ার কারণে আমাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, আসলে এখনো ডিস্টার্ব হচ্ছে, যেটা আসলে তোমরা মূলত আসলে ফুল স্ক্রিনটা আসলে দেখতে পাচ্ছ না। এখানে স্লাইড শো যেটা সেটা করতে পারতেছি না। আমি পরবর্তীতে এটা ঠিক করার চেষ্টা করব। এখন আমরা দেখি যে ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম এরকম চিত্র হয়ে থাকে। এটা আর নিয়ে আর বর্ণনায় যাব না, আজকে ক্লাসে তোমরা দীর্ঘ সময় ব্যয় করছো আসলে। এরপরে আসি হলো রেটিং অফ দ্য অল্টারনেটরের রেটিং নিয়ে আমরা একটু আজকের ক্লাসে করতে চাই, আলাপ আলোচনা করতে চাই, ঠিক আছে। অল্টারনেটরের রেটিং আসলে এই যে পরিমাণ পাওয়ার আসলে আমরা এই অল্টারনেটর থেকে সরবরাহ করতে পারি সেটাই হলো আসলে অল্টারনেটরের রেটিং। অল্টারনেটরের রেটিংটা হলো যে পরিমাণ পাওয়ারটা আমরা আসলে মূলত এখানে কি করতে পারি, সরবরাহ করতে পারি, সেটাই হলো তোমার ওর রেটিং। কিভাবে আমরা অল্টারনেটরকে নিরাপদ রেখে এবং ইফিসিয়েন্টলি অর্থাৎ স্মুথলি কিছু কন্ডিশনের মধ্যে যদি এটা পাওয়ার সরবরাহ করতে পারে তাহলে সেটাই হলো তোমার ওই অল্টারনেটরের জন্য ওইটা রেটিং। যদি লোড বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজেস দ্য লসেস অফ দ্য অল্টারনেটর হুইচ লিডস টু দ্য টেম্পারেচার রাইজ অফ দ্য মেশিন। যদি আমাদের লোড বৃদ্ধি পায় তাহলে অল্টারনেটরের আমাদের টেম্পারেচার বৃদ্ধি পায়। এখানে দুইটা বিষয় আমরা জানি যে যে কোনো মেশিনের ক্ষেত্রেই দুই ধরনের লস হয়। একটা হলো তোমার আই স্কোয়ার লস, কপার লস, আর একটা হলো কপার লস, যেটা সেটা আসলে এই আর্মেচার কারেন্ট যেটা তুমি বাইরে সরবরাহ করবা তার উপরে নির্ভর করে, আর এটা কুল লসটা নির্ভর করে হলো তোমার ভোল্টেজের উপরে। যদি টেম্পারেচার বৃদ্ধি পায় এবং অল্টারনেটরও তখন তাপমাত্রা বৃদ্ধি পায়, এটা নির্ভর করে যে কপার লস কি পরিমাণ বা কুল লস কি পরিমাণ বৃদ্ধি পাইল তার উপরে বৃদ্ধি পায়। এইখানে কিন্তু আসলে পাওয়ার ফ্যাক্টরের কোনো প্রভাব তেমন একটা কাজে আসে না। পাওয়ার ফ্যাক্টরের যেহেতু প্রভাব কাজে আসে না, তাইলে এই রেটিংটা আমরা সাধারণত ভিএ বা কেভিএ বা এমভিএ ইত্যাদির সাহায্যে আমরা কি করি, প্রকাশ করে থাকি। অন্য কথায় আমরা এটাকে বলতে পারি লসেস অফ দ্য অল্টারনেটর আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্যাক্টর। The power factor
does not come into the picture while calculator estimate the power rating of an alternator. আসলে এই পাওয়ার ফ্যাক্টরকে যদি আমরা নিয়ে আসি, সেটা আসলে ওই তোমার ভিএ বা ইয়ের ক্ষেত্রে আসবে না। পাওয়ার ফ্যাক্টর প্রভাবটা কাজ না করে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করে থাকি, আসলে ভিএ বা কে ভিএ বা এমভিএ তে প্রকাশ করি। যখনই আমরা পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা আসলে আমরা নিয়ে আসবো, তখনই কিন্তু এটা ওয়াট বা কিলো ওয়াট এরকম প্রকাশ করবে। আমরা জানি যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, তার মানে এখানে পাওয়ার ফ্যাক্টরের একটা প্রভাব আছে। আর যখন বলবো যে পি ইজ ইকুয়াল টু ভিআই, এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের প্রভাব নাই আর কি। এই যে বিষয়টা আসলে এর কারণেই আসলে তোমার পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং হয়ে যায়, বেশি ল্যাগিং হয়ে যায়, তাহলে তো তোমার যে রেটিং এ তুমি ব্যবহার করতে চাচ্ছ অল্টারনেটরটা, ওই রেটিং এ কিন্তু আসলে এই ব্যবহার করতে পারবে না আসলে। এই হলো বিষয়। এখন সেই হিসাবে আমরা এটাকে আমরা ভিএ বাকি ভিএতেই প্রকাশ করে থাকি, আসলে এই পাওয়ার ফ্যাক্টর প্রভাবকে ইগনোর করে আর কি। The output differ that as there is losses occurs due to the low power factor. For this reason, KVA apparent of which is does not আছে। তাহলে আমরা এই KVA রেটিংটা যেটা, সেটা আসলে ওই যে বললাম, যেটা পাওয়ার ফ্যাক্টর লো পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে যেহেতু সমস্যা হয়। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড রেটিং অফ অল্টারনেটরস কিলোওয়াট রেটিং যদি আমরা করি, যেমন একটা দেখে পাওয়ার ফ্যাক্টর এত, পাওয়ার ফ্যাক্টরকে যদি বিবেচনায় আসি, আর কেভিএস রেটিং হিসেবে সেটা একটা দেখাচ্ছে স্টেটর ভোল্ট কত, স্টেটর অ্যাম্পিয়ার কত, রুটর অ্যাম্পিয়ার কত, এটা কিন্তু আমাদের এর মধ্যে আসবে। আচ্ছা, তাহলে কেভিএ রেটিং, স্টেটর ভোল্ট, স্টেট অ্যাম্পিয়ার, রোটর ভোল্ট, এগুলা রোটর অ্যাম্পিয়ার কত, আরপিএম কত, দেখিয়েছি 3000, এখানে দেখিয়েছি, এখানে 3000 আরপিএম দেখেছি, হার্স দেখেছি 50, পেজ 3 পেজ অল্টারনেটরের কথা বলছি, আর্মেচার কানেকশন, ডাবল স্টার কানেকশন, স্টার স্টার কানেকশনের কথা বলছি, কুল অ্যান্ড ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন ফুড সিস্টেমের কথা বলছি, ইনসুলেশন টাইপ বলছি যে প্লাস এফ টাইপ, স্পেসিফিকেশনের ধরন হলো একটা নাম্বার থাকে, আসলে সেটাই হলো স্পেসিফিকেশন। ঠিক আছে, এই হলো বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে জিনিসটা এরপরে করলাম সেটা হলো, সরি, আমি একটা সামান্য স্লাইডের মধ্যেই করছিলাম, সেটাই এখানে হয়ে গেছে, সরি। তাহলে আমরা এই বিষয়গুলো আজকে করলাম। আমরা এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলা করব, তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা অল্টারনেটর কি জিনিস সেটা জানতে পারলাম। অল্টারনেটরের তোমার কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারলাম। আরো এখানে অল্টারনেটর কার্যপ্রণালী বুঝাইতে গিয়ে আমরা অনেক সূত্র টুত্রের কথা বলছি, সেগুলি অবশ্য সূত্র এক্সপ্লেনেশন না করলেও চলবে তোমাদের। এরপরে যে বিষয়টা আমরা আজকের ক্লাসে জানলাম যে ডিসি জেনারেটর এবং অল্টারনেটরের মধ্যে পার্থক্য কি, সেটা জানতে পারলাম। এরপরে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে এক্সাইটেশন সিস্টেম সম্পর্কে সে জানতে পারলাম। আর হলো আরেকটা জিনিস আমরা এখানে আজকের ক্লাসে যেটা জানতে পারলাম সেটা হলো
যে তোমার কি বলে ট্রান্সফরমারের রেটিং কিভাবে প্রকাশ করা হয়। তাহলে আজকে তোমাদের যেটা পড়াইলাম আমার মনে হয় এই তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করব। আজকের ক্লাসের পড়া নিয়ে আসলে অনেক কম ছাত্রই আমাদের এখানে আজকে অ্যাটেন্ড করেছে। জুমেও ক্লাসটা নিতে পারতাম তাহলে এত ঝামেলা পোহাইতে হতো না, দুঃখিত আসলে। আর আমরা নেক্সটে আজকে রাত আগামীকাল যে কোনো একটা সময় তোমাদের ক্লাস টাইমের আমার সময় বাদে একটা সময় তোমরা নির্ধারণ করো, অথবা আজকেই তোমরা যদি বিশেষ করে রাত 9টায় আমার সাথে জুমে যুক্ত হও। জুমে যুক্ত হলে তাহলে আমার মনে হয় যে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবো আর কি। এইটা চিন্তা করো তোমরা এবং তোমাদের গ্রুপে একটা ডিসিশন নাও। ক্লাস ক্যাপ্টেন ওই যে যারা আসো ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফটে তাদেরকে জানিয়ে দাও এই হলো বিষয়, যে জমে যুক্ত হইবে কিনা রাত 9টায় নিতে পারো সময়। এই হলো বিষয়। আর তোমাদের তো অ্যাসাইনমেন্ট দিতেই হবে, যেগুলোকে বাড়ির কাজই বলো আর অ্যাসাইনমেন্টই বলো। অল্টারনেটর কি জিনিস, অল্টারনেটর কার্যনীতি, এইটা এক্সাইটারের কাজ কি, অল্টারনেটরের রেটিংকে কেন কেবিএতে প্রকাশ করা হয়। এই 4টা প্রশ্ন তোমরা একটা রচনামূলক প্রশ্ন আর বাকিগুলা সংক্ষিপ্ত প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত যেটাই বলো এর মধ্যে পড়ে। তো আবারও এক্সট্রিমলি সরি বলে আমি আজকে মতো তোমাদের এই ক্লাস শেষ করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওকে, ধন্যবাদ সকলকে।